আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই বাংলাদেশ একটা পক্ষ ভারতকে ভালোবাসে, আরেকটা পক্ষ পাকিস্তানকে ভালোবাসে। আসলে বাংলাদেশকে কতটুকু ভালোবাসে সেটাই দেখার বিষয়। দেশ স্বাধীনের পর থেকেই বাংলাদেশের স্ট্র্যাটেজিতে উল্লেখযোগ্য একটা স্টেটমেন্ট ছিল, যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক, যদি পাকিস্তান একাত্তরে কৃতকর্মের জন্য বা গণহত্যার জন্য যদি তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়, তাহলে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে বা উন্নয়ন করা হবে। কিন্তু পাকিস্তানের একঘেয়েমি বা ইগুর কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু 5ই আগস্টের পর হঠাৎ করেই দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের সাথে রাজনৈতিক, সামরিক এবং বাণিজ্যিক উভয় খাতেই যোগাযোগ বাড়াচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ 1 কেজি চাল পাঠাতে না পারলেও, 1 কেজি পণ্য পাঠাতে না পারলেও পাকিস্তান থেকে কয়েক দফা জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ খুবই উচ্ছ্বসিত, কারণ পাকিস্তানের সাথে যদি, বাংলাদেশের মানুষের ভাষ্যমতে পাকিস্তানের সাথে যদি বাণিজ্য বাড়ে, তাহলে বাংলাদেশ লাভবান হবে। আসলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে সেটা আসলে কারো জানার বিষয় নয়। তো পাকিস্তানের সাথে আমরা বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছি, এবং পাকিস্তান আমাদের একজন বন্ধু। এখন পাকিস্তান যদি বন্ধু হয়, তাহলে বন্ধু সম্পর্কে একটু জানার দরকার আছে বা জানার প্রয়োজন আছে। তা আসুন জেনে নিই আমরা পাকিস্তান সম্পর্কে একটু। তো পাকিস্তান একটি স্বল্প মাধ্যম আয়ের দেশ হলেও বর্তমান পাকিস্তানের অর্থনীতি খুবই খারাপ অবস্থা বা তলানিতে আছে। তাদের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি খুবই তলানিতে। তাদের মুদ্রা ডলারের বিপরীতে পাকিস্তানি রুপিতে প্রায় 300 রুপিতে গিয়ে পৌঁছেছে। চালের কেজি বিক্রি হচ্ছে 400 রুপিতে, দুধ বিক্রি হচ্ছে 200 রুপিতে, এবং প্রদেশভেদে বা শহরভেদে আটা বিক্রি হচ্ছে 800 রুপিতে। তারপর আসেন তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমরা জানি। 47 স্বাধীনতা পাওয়ার পর থেকেই পাকিস্তান তাদের কোনো সরকার পূর্ণ 5 বছর মেয়াদ পূরণ করতে পারেনি, কারণ তাদের সেনাবাহিনীর হাতে এতই পাওয়ার যে ওই দেশে গণতন্ত্রের কোনো বালাই নেই। সেনাবাহিনীর পাওয়ারে তাদের প্রশাসন এমনভাবে সাজানো, তাদের প্রশাসন সম্পূর্ণ সেনাবাহিনীর হাতে ন্যস্ত। অতএব সেনাবাহিনী তাই সেনাবাহিনী রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবই সেনাবাহিনী নিয়ে থাকে। তো আজকে সারা বিশ্ব জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে চিনি। এর কারণও রয়েছে, কারণ তালেবান জঙ্গি হিসেবে আমরা যাদেরকে চিনি তা পাকিস্তানেরই তৈরি। কারণ পাকিস্তানের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি বা সেনা ঘাঁটিতেই রাষ্ট্রীয় মদতেই তালেবানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তবে সেটা যুক্তরাষ্ট্রের অর্থায়নে। তো তাদের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। কোথায়, কখন, কিভাবে জঙ্গি হামলা হবে বা সশস্ত্র বাহিনী হামলা হবে সেটা আমরা আসলে কেউ জানি না। কারণ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় হতে পারে, সেটা মসজিদ, মন্দির বা সরকারি কোনো ভবন বা শিক্ষা প্রতিষ্ঠান। তো এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই যে পাকিস্তান যদি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকতো, তাহলে তারা প্রচুর ফরেনার বা বিদেশি পর্যটক টানতে পারতো, যা তাদের অর্থনীতিতে বিপুল পরিবর্তন আনত। তো এখন আসেন আমরা সামরিক দিক নিয়ে একটু আলোচনা করি। পাকিস্তানের সামরিক দিক থেকে সারা মুসলিম বিশ্বের মধ্যে প্রথম, মুসলিম বিশ্বে তারা একমাত্র পরমাণু বোমার অধিকারী, এবং তারা সামরিক দিক দিয়ে শীর্ষ 15টি দেশের মধ্যেই তারা অবস্থান করছে। তো তাদের সবচেয়ে বেশি পাকিস্তানের যে বর্তমান সামরিক বাহিনী আছে বা সামরিক বর্তমান যে অবস্থান রয়েছে, তাদের সবচেয়ে বেশিরভাগ অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র অবদান, এবং তাদের বিভিন্ন অনুদানে পাকিস্তান সামরিক বাহিনী আজকের এই অবস্থানে। তবে এখন বলতে পারেন যুক্তরাষ্ট্রের কী লাভ? আসলে যুক্তরাষ্ট্র কখনো লাভ ছাড়া তারা কখনো পা দেয় না, এবং কারোর সাথে সম্পর্ক রাখেও না, বন্ধুত্ব করে না। কারণ পাকিস্তান একটি যুক্তরাষ্ট্রের অঘোষিত সামরিক ঘাঁটি। কারণ এই পাকিস্তানের ভূমি ব্যবহার করেই যুক্তরাষ্ট্র বহুবার আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে, এবং পার্শ্ববর্তী ভারতকেও ব্যালেন্স রাখতে বা চাপে রাখতে পাকিস্তানকে বছরের পর বছর তারা বিলিয়ন বিলিয়ন ডলার অনুদান দিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ পাকিস্তানের ভালো মন্দ উভয় দিক নিয়ে আলোচনা করলাম। কেন এত কথা বললাম, এখন আসল কথায় একটু আসি।
5ই আগস্টের পর কয়েকটি জাহাজে করে পাকিস্তান বাংলাদেশে পণ্য পাঠিয়েছেন এবং বাংলাদেশ সেটা আমদানি করেছেন। আসলে আমরা সবাই জানি যে পাকিস্তানে বর্তমানে তাদের মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির কারণে তাদের দেশে জিনিসপত্রের দাম বেশি। তাদের দেশে অভ্যন্তরীণ তাদের দেশে প্রায় 400 টাকা কেজি রুপিতে চাল বিক্রি হলেও আমাদের দেশে তারা কমে দিচ্ছে। এর কারণ একটাই, কারণ তারা ভারত থেকে পাকিস্তান চাল আমদানি করে আমাদের দেশে রিএক্সপোর্ট করছে। তো এখন আমরা আসলে কিভাবে লাভবান হব সেটা আসলে আমাদের কারো জানা নেই। পাকিস্তানে বাংলাদেশি ওষুধ এবং সিরামিকের প্রচুর চাহিদা রয়েছে এবং এই চাহিদা থাকা সত্ত্বেও পাকিস্তান সরকার বাংলাদেশি এই পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং কর আরোপ করে দিয়েছেন, যার কারণে পাকিস্তানে বাংলাদেশি এই পণ্যগুলো রপ্তানি করতে পারছে না, অথচ তারা ঠিকই ভারত থেকে এই পণ্যগুলো আমদানি করছে। এখন আসলে আমরা তাদের বাণিজ্য তারা আমাদের দেশে রপ্তানি করছে, কিন্তু আমরা মোটেও তাদের দেশে আমরা রপ্তানি বাড়াতে পারছি না। তা আসলে আমরা কিভাবে লাভবান হব সেটা আমি আরেকবার প্রশ্ন রেখে গেলাম। তারপর আসেন শেখ হাসিনা সরকারের আমলের শেষের দিকে বাংলাদেশ বিমান বাহিনীকে সুসজ্জিত করার জন্য বিমান বাহিনীর জন্য চীনের তৈরি 5ম প্রজন্মের বিমান জেট-NC ক্রয় করার জন্য একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। কিন্তু গত সরকারের প্রভুত্ব ভারত সরকারের চাপের কারণে গত সরকার সেটা স্থগিত করতে বাধ্য হন। কিন্তু 5ই আগস্টে আগের সরকার পতন হওয়ার পর বর্তমান সরকার আসার পরও এটা নিয়ে আবার আলোচনা চলছিল। কিন্তু এবার বাদশাদের হচ্ছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বর্তমান সরকারের একটা উপদেশ আসে যে পাকিস্তানের ভাঙারি JF-17 থান্ডার কেনার জন্য, যেটা পাকিস্তানের ভাঙারি হিসেবে বিবেচিত। কারণ এই JF-17 থান্ডার এই বিমানটি আরও 3 থেকে 4 বছর আগে মায়ানমার অর্ডার দিয়েছিলেন প্রায় 16 থেকে 17টি, কিন্তু 10 থেকে 11টি বিমান নেওয়ার পর এই বিমানটির রেপুটেশন ভালো না থাকার কারণে তারা ডিলটি ক্যান্সেল করে দেয়। অথচ সেই বিমানটি আমাদের দেশে চাপানোর জন্য যুক্তরাষ্ট্র বারবার চাপ দিয়ে যাচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এক প্রভুত্ব গেল ভারত, এখন বর্তমান সরকার বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে যে আশা নিয়ে বর্তমান সরকারে বসালো, এখন সেই যুক্তরাষ্ট্র আবার ভর করছে। তো এখন আমি বাংলাদেশের প্রয়োজনে, দেশের স্বার্থের প্রয়োজনে, দেশের স্বার্থের জন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো, কিন্তু এই সিদ্ধান্ত যদি কেউ যদি বাধা দেয় এবং তারা যদি কোনো কিছু চাপিয়ে দেয়, এটা আসলে আমি কেন মানব? এখন আগে আওয়ামী লীগ সরকারকে দেখতাম তারা ভারতকে প্রভুত্ব মানত, কিন্তু এখন বর্তমান সরকারকে দেখি যুক্তরাষ্ট্রকে প্রভুত্ব মানে। এখন কথা হচ্ছে দেশে এত কিছুর পরিবর্তন হলো, কিন্তু প্রভু আমাদের কিছু ছাড়লো না। তাহলে এই দাসত্ব নিয়ে কি আমাদের চলতে হবে বা বাকি সময়টা কাটাতে হবে?